সালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের অনলাইন ক্লাসে আপনাদেরকে স্বাগত। আমাদের আজকের ক্লাস হচ্ছে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, চ্যাপ্টার হচ্ছে ডিভিডেন্ড পলিসি, আর ক্লাস নাম্বার হচ্ছে 4। আজকের ক্লাসে যে গুরুত্বপূর্ণ টপিকসটি আমরা পড়াবো, এই টপিকসটি খুবই ইম্পর্টেন্ট। এটা আসার মতো একটা টপিকস। প্রায়ই এই অঙ্কটা আসে পরীক্ষায়, তবে সৃজনশীল আকারেও আসতে পারে অঙ্কটা। তো সেই ক্ষেত্রে আমরা যদি অঙ্কটা একটু ভালোভাবে উপস্থাপন করি আপনাদের সামনে, আশা করি বুঝতে আপনাদের জন্য সুবিধা হবে। আমরা জানি কোশ্চেনটা যদি একটু ভালোভাবে বুঝতে পারি বা পড়তে পারি, সেই ক্ষেত্রে আমাদের জন্য একটু সুবিধাজনক হয় কোশ্চেনটা। তো এই কোশ্চেনের মধ্যে খুব সুন্দর করে কোশ্চেনটা যদি আমরা পড়ি, ভালো করে বোঝার চেষ্টা করি, একটু খেয়াল যদি দেন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। হুম। তো আমি একটু দূরে দূরে সরিয়ে রাখি, একটু বোঝাতে সুবিধা হবে আমার। মারিয়া লিমিটেড হ্যাজ আ কস্ট অফ ইকুইটি। প্রশ্নে কস্ট অফ ইকুইটি দেয়া আছে। কস্ট অফ ইকুইটিকে আমরা কে আকারে প্রকাশ করব। কস্ট অফ ইকুইটি খে, এটা পার্সেন্টেজ 12। আশা করি প্রথম মার্কটা আপনারা বুঝছেন। কারেন্ট মার্কেট ভ্যালু অফ দ্য ফার্ম, প্রশ্নে দেয়াই আছে 20 লাখ টাকার ভ্যালু অফ দ্য ফার্ম। স্পষ্টভাবে ভ্যালু অফ দ্য ফার্ম 20 লাখ টাকা দেয়া আছে। তবে প্রতিটা শেয়ারের দাম 20 টাকা পার শেয়ার আগে থেকে বলা আছে। অর্থাৎ বিগিনিং মার্কেট প্রাইস, এক একটা শেয়ারের ফেস ভ্যালু অর বিগিনিং মার্কেট প্রাইস দেয়া আছে, যেটাকে আমরা পি নোট দ্বারা প্রকাশ করে ফেলতে পারি। তো এই পি নোটটা কত টাকা? 20 টাকা পার শেয়ার দেয়া আছে। তারপরে বলা আছে, এটাকে আমরা একটু কালার করে নিচ্ছি। তারপরে বলা আছে এজিম ভ্যালুস ফর নিউ ইনভেস্টমেন্ট, আই। নিউ ইনভেস্টমেন্টকে আই দ্বারা প্রকাশ করা হয়েছে। আর্নিংস ই দ্বারা প্রকাশ করা হয়েছে, আর্নিংস এর টাকাটাও দেয়া আছে খুব সুন্দর করে। ডিভিডেন্ডস এট দ্য রেট অফ টাকা 1 পার শেয়ার, 1 টাকা করে লভ্যাংশ। এট দ্য এন্ড অফ দ্য ইয়ার, বছরের শেষে 1 টাকা করে লভ্যাংশ দিব, এটাও প্রশ্নে বলা আছে। এই যে 1 টাকা করে লভ্যাংশ নিয়েই কিন্তু এই অঙ্কের মূল থিমটা এই জায়গায় শুরু হবে। এখানে বলেছে শো দ্যাট আন্ডার এমএম অ্যাজাম্পশন দ্য পেমেন্ট অফ ডিভিডেন্ড ডাজন্ট এফেক্ট দ্য ভ্যালু অফ দ্য ফার্ম। অর্থাৎ এই যে লভ্যাংশ 1 টাকা দিব কিংবা না দিব, শেয়ার হোল্ডারদের মধ্যে প্রদান করব কিংবা প্রদান করব না, দুইটাই নাকি এক প্রমাণ করে দিব। আমরা শো করে দিব দ্যাট ডিভিডেন্ড এমএম অ্যাজাম্পশনের মাধ্যমে, মডিগ্লিয়ানি মিলারের মাধ্যমে, দ্য পেমেন্ট অফ ডিভিডেন্ড ডাজ নট এফেক্ট দ্য ভ্যালু অফ দ্য ফার্ম। ভ্যালু অফ দ্য ফার্মে কোনো প্রভাব পড়ে না। আমাদের ভ্যালু অফ দ্য ফার্ম কত টাকার আছে? ভি ইকুয়াল টু ভ্যালু অফ দ্য ফার্ম কত টাকার আছে? 20 লাখ টাকা ভাইয়া 20 লক্ষ। আছে। এই 20 লাখ টাকা আমরা প্রমাণ করব লভ্যাংশ 1 টাকা দিয়ে এবং না দিয়ে আমরা প্রমাণ করে যাব। আমি যদি মানগুলো স্পষ্ট তোমাদেরকে আবারও সুন্দর করে উপস্থাপন করে দেখাইতে চাই, যে প্রত্যেকটা মান আবার স্পষ্ট করে দেখাবো তোমাদেরকে, পসিবল। প্রত্যেকটা মান সুন্দর করে কোশ্চেনটা আবারও পড়ে দেখানো পসিবল। কস্ট অফ ইকুইটি দেয়া আছে, এটাকে আমরা কে দ্বারা প্রকাশ করব? কারেন্ট ভ্যালু অফ দ্য ফার্ম দেয়া আছে 20 লাখ টাকা। প্রতিটা শেয়ারের মার্কেট প্রাইস দেয়া আছে, বিগিনিং মার্কেট প্রাইস। আই, ইনভেস্টমেন্ট, টাকার পরিমাণ দেয়া আছে, নিউ ইনভেস্টমেন্ট। আর্নিংস ই, ই দ্বারা প্রকাশ করা হয়, নেট ইনকাম বা আর্নিংস দেয়া আছে, ই দ্বারা প্রকাশ করলাম। ডি, ডি1 দ্বারা নেক্সট ইয়ার ডিভিডেন্ড দেয়া আছে, ডিভিডেন্ড পার শেয়ার এট দ্য এন্ড অফ দ্য ইয়ার 1 টাকা করে দেয়া আছে। এইটাই, এই ডেটাগুলো আমরা হিয়ারের মধ্যে প্রথমে সাজালাম। তো আমাদের কাজ হচ্ছে নতুন করে আমরা আবার ভ্যালু অফ দ্য ফার্মটা বের করে দেখব। হোয়েন ডিভিডেন্ড ইজ পেইড, হোয়েন ডিভিডেন্ড ইজ নট পেইড। দ্যাট মিনস একবার লভ্যাংশ দিয়া এবং আরেকবার লভ্যাংশ না দিয়ে আমরা এই ভ্যালু অফ দ্য ফার্মটা নির্ণয় করব। এইখানে ভ্যালু অফ দ্য ফার্মের যে বিষয়টা, সেটা হচ্ছে যে আমরা যদি ভ্যালু অফ দ্য ফার্ম বের করতে চাই, এট ফার্স্ট আমাদেরকে ভ্যালু অফ দ্য ফার্মের ফর্মুলাটা জানতে হবে।
যে ভ্যালু অফ দ্য ফার্ম আমরা মূলত কোন ফর্মুলায় বের করব। সো ভ্যালু অফ দ্য ফার্ম যদি আমাদের বের করতে হয়, ভ্যালু অফ দ্য ফার্মের সূত্র হচ্ছে এটা। একটু খেয়াল দিবেন যেন ভ্যালু অফ দ্য ফার্মের সূত্রটাতে খুব সুন্দর করে আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। এই হচ্ছে ভ্যালু অফ দ্য ফার্মের ফর্মুলা। তো দেখেন, আমি যদি ভ্যালু অফ দ্য ফার্মের ফর্মুলায় আমাদের হেয়ারের মানটা কিছু কাজ দেখাইতে চাই, কোন কোন ডেটাগুলো আমাদের প্রশ্নে দেয়া আছে এবং কোন কোন ডেটাগুলো দেয়া নাই, কোনগুলো আমাকে বের করতে হবে ভ্যালু অফ দ্য ফার্ম বের করার জন্য, এটা আমরা একটু বুঝে যাবো ইনশাল্লাহ। ইয়েস, আমাদের এই অঙ্কের মধ্যে P1টা প্রথমে দেওয়া নাই। এন এর মানটা দেওয়া আছে কিনা, নাম্বার অফ শেয়ারটা, এন নাম্বার অফ হুম ওল্ড হুম শেয়ার বা দেয়া হুম। ছিল না, আমরা বের করতে পারবো কিভাবে? 20 লক্ষ টাকাকে 20 টাকা দিয়ে যদি ভাগ দেই, 20 লক্ষ টাকাকে 20 টাকা দিয়ে যদি ভাগ দেই, ওল্ড শেয়ারটা আমাদের বের হয়ে যাবে। তাহলে 1 লক্ষ শেয়ার। তাহলে 1 লক্ষ শেয়ার আমাদের এন এর মান আছে। আমাদের এম এর মানটা নাই, P1 নাই, একটু ভালো খেয়াল দিবেন যেন আমাদের এই অঙ্কের মধ্যে P1টা দেওয়া নাই এবং এম এর মানটা দেওয়া নাই। এম হচ্ছে নাম্বার অফ নিউ শেয়ার, অর্থাৎ আমাদের অঙ্কে নিউ শেয়ারটা দেওয়া নাই। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের এই অঙ্কে নেক্সট ইয়ার মার্কেট প্রাইসটা দেওয়া নাই, মানে পরবর্তী বছরে মার্কেট প্রাইসটা কত হবে এই জিনিসটা দেওয়া নাই। অর্থাৎ এই দুইটা জিনিস আমাদের হেয়ারের মধ্যে নাই। অর্থাৎ P1 এবং এম, বাকিগুলো আমাদের অঙ্কে আছে কিভাবে? এই যে দেখেন, আই এর মান নিউ ইনভেস্টমেন্ট দেয়া আছে, এই যে ই এর মান ই আর্নিংস দেয়া আছে, এই যে খে এর মান খে দেয়া আছে কস্ট অফ ইকুইটি। তার মানে কি, আমাদের এখন P1 এবং এম লাগবে, P1 এবং এম লাগবে। সো আমরা আগে P1টা বের করে নিই, তারপরে এম বের করব, তারপরে হচ্ছে ভ্যালু অফ দ্য ফার্ম বের করব। এক্ষেত্রে আমরা P1টা কিভাবে করব? ক্যালকুলেশন অফ এন্ডিং মার্কেট প্রাইস পার শেয়ার, বছর শেষে মার্কেট প্রাইস কত টাকা করে হবে, এটা আমরা মূলত ক্যালকুলেশন করব। P1 বের করার ফর্মুলাটা যদি আপনারা এক পলক দেখেন, এইটা হচ্ছে P1 বের করার ফর্মুলা। তবে হ্যাঁ, আমাদের এই অঙ্কের মধ্যে এই ডিভিডেন্ডকে কেন্দ্র করে একটা কথা বলা ছিল যে হোয়েন ডিভিডেন্ড ইজ পেইড, দ্যাট মিনস এই ডিভিডেন্ড যে পেইড কথাটা বলছে, হোয়েন ডিভিডেন্ড ইজ পেইড, সুতরাং আমাকে 1 টাকা লভ্যাংশ ছিল, D1 এই 1 টাকা দিতে হবে। এইটার মধ্যে আপনাকে 1 টাকা দিয়ে তারপরে P1টা বের করতে হবে। আমরা যখন অ্যানাদার আবার হোয়েন ডিভিডেন্ড ইজ নট পেড করব, তখন এই 1 টাকার লভ্যাংশ আমরা দিব না। আমার মনে হয় এই বড় বড় অঙ্কগুলোর জন্য কিন্তু কম্পিউটারে বেটার একটা মানে উপস্থাপন হয় আর কি। বড় অঙ্কগুলো কিন্তু দেখতে সুবিধা হয় এইখানে। যদি আমরা বোর্ডে লিখতাম হয়তো বা এই লেখাটা আপনারা দেখতেন না। আমি একটা বোর্ড নিয়েছি কিন্তু এখনো লেখা শুরু করিনি, যেদিন শুরু করব এই দিন জানাবো। তোমরা কি বলো, বোর্ডের দিয়ে কি উপস্থাপন করে দেখাবো না এইভাবে ঠিক আছে? ভেবে ঠিক আছে। বুঝছেন না কথাটা? অন্যান্য যারা বড় বড় স্যার আছে বা আমার সিনিয়র যারা এই লাইনে অনলাইনের সিনিয়র আর কি, তারা দেখবা যে বোর্ডে ইউজ করে। এখন যদি তোমার কাছে মনে হয় যে না বোর্ড ইউজ করলে ভালো হবে, আমার সাজেশন দিলেই হবে, আমি ইউজ করা শুরু করে দিব। আমি এনে রাখছি, জাস্ট তোমরা বললে আমি শুরু করব আর কি। দরকার নেই নাকি? তো ঠিক আছে, যতদিন না লাগে অতদিন এইভাবে চালাই। আবার দেখেন ডিভিডেন্ড। ভাইয়া এভাবেই ভালো। ওকে, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। তো ধয়েন ডিভিডেন্ড পেইড যদি হয়, এই যে পেইড যদি হয়, তখন আমরা লভ্যাংশ 1 টাকা দিব। আমরা দিয়ে আমরা মার্কেট প্রাইস পাইছি কত টাকা? 21 টাকা 40 পয়সা। আমরা একটা অলরেডি পেয়ে গেছি। একুশ যে দশমিক চল্লিশ একটা কিন্তু অলরেডি পেয়ে গেছি, একুশ এখন দশমিক এম এর বার বের ফোর করবো। জিরো সুতরাং আমি এই জায়গায় কষ্ট করে একটু লিখে রাখি, 21.40 যেহেতু পাইছি, 21.40 লিখে দিলাম। দ্বিতীয়ত এম এর মান বাইর করব। এম হচ্ছে নাম্বার অফ নিউ শেয়ার। নাম্বার অফ নিউ শেয়ারের ফর্মুলাটা যদি আপনাকে দেখাই, একটু মেমোরাইজ করে নিতে হবে ফর্মুলাগুলো। নাম্বার অফ নিউ শেয়ার বের করার সূত্র হচ্ছে এই সূত্রটা। আপনারা বইগুলো দেখলে হয়তো বা এই সূত্রটা পেতে পারেন, অথবা একটু ভিন্নভাবে পেতে পারেন। আমি এইভাবেই সূত্রটাকে লিখি আর কি, বা এইভাবে উপস্থাপন করি। তো এইখানে এম বের করতে গেলে আমাদের যে সমস্ত ডেটাগুলো লাগে, আপনাদের মনে আছে যে এই জায়গায় কি কি ডেটা লাগতেছে আমার? আই নিউ ইনভেস্টমেন্ট, ই আর্নিংস, এন, আই ই এই যে ডি এন ওয়ান, ডি। এই যে D1টা, এখানেও আপনাকে লভ্যাংশ 1 টাকা ব্যবহার করতে হবে। ওই যে ডিভিডেন্ড যদি যেটা পেড নট করবো ওটা পেড আর কি। করবেন, তখন এই 1 টাকা দিবেন না। নট এই পেড হলে তিনটা জিরো। জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। অর্থাৎ আপনি P1 বের করতে এবং এম বের করতে
এখানে যে ডিটা ব্যবহার করা হয় ডি 1টা, একবার আপনি এই যে লভ্যাংশ 1 টাকা দিয়ে করবেন, আরেকবার ডি 1-এর জায়গাটাতে শূন্য দিয়ে করবেন। অর্থাৎ 1 টাকা দিয়ে না দিয়ে এরকম ভাবে 2বার অঙ্কটা আমরা মূলত করব। তো আপনারা কি ইনশাল্লাহ নাম্বার অফ নিউ শেয়ারটা কি এই সূত্রে মান বসায় করতে পারবেন ইনশাল্লাহ? নাম্বার অফ নিউ শেয়ারটা আপনারা যদি জি মনে করেন ভাইয়া। যে এর জন্য আমি আপনাকে ডেটা উপস্থাপন করে দিই, আপনারা যদি মনে করেন যে হেয়ার থেকে একটু দেখায় দেন আমাকে ভালো হবে। হ্যাঁ, হেয়ার থেকে আপনাকে দেখায় দেওয়া পসিবল। আপনি দেখেন, আমি হেয়ার থেকে আপনাকে দেখাই দিচ্ছি। এই যে হেয়ারিং এর মধ্যে যদি আমরা যাই, আলহামদুলিল্লাহ আমাদের কাছে হেয়ারটা স্পষ্ট আছে, এইভাবে খুব সুন্দর আছে। আই, এই যে আই নিউ ইনভেস্টমেন্ট আছে আমাদের কাছে। এই যে ই, আর্নিংসটা আমাদের কাছে আছে। এই যে এন, নাম্বার অফ শেয়ারটা আমাদের কাছে আছে। এই যে ডি 1, ডি 1টা কোথায়? ডি 1 কত টাকা ছিল? 1 টাকা। এই যে ডি 1 এক টাকা। আর পি 1টা একটু আগে আমরা বের করছিলাম ওই মনে যে রিকোয়ারমেন্ট ওয়ানের মধ্যে করছে। পি 1টা রিকোয়ারমেন্ট 1 না, ওয়ার্কিং রিকোয়ারমেন্ট 1 আমরা পি 1টা বের করছিলাম যে 21.40। এই 21.40 এখানে আমরা বসানোর পরে যোগ বিয়োগ গুলোকে আমি একটু দেখাইতে হবে, বুঝাইতে হবে। আপনারা বললে আমি একটা যোগ বিয়োগ বুঝাই খুব সুন্দর করে, দেখেন। অনলাইনেও যোগ বিয়োগ ভালো বোঝানো যায়, কোনো সমস্যা নাই। দেখেন, এই যে এইখানে জোড়া আছে n × d 1, তো আগে n × d 1টা গুণ দেন। 1 লাখ রে 1 দিয়ে গুণ দিলে 1 লাখ টাকা হবে, এটা ক্লিয়ার। 2 লাখ থেকে 1 লাখ বাদ দিয়ে একবার ডাইরেক্ট 1 লাখ লিখে ফেলছি। 1 লাখ। পাশে 6 লাখ আছে, 6 লাখ থেকে 1 লাখ বাদ দিয়ে 21.40 দিয়ে ভাগ দিছি, 23,364.486 বের হয়েছে। সো এম, নাম্বার অফ নিউ শেয়ারও আমাদের অলরেডি বের হয়েছে। সুতরাং আমরা এখন ভ্যালু অফ দ্য ফার্ম বের করব। দেখো না, ভ্যালু অফ দ্য ফার্মের মধ্যে পি 1 এবং এম এর মানটাই তো বাকি ছিল। এটা বের করার পরে আমরা ভ্যালু অফ দ্য ফার্ম অলরেডি শেষ পর্যন্ত ভ্যালু অফ দ্য ফার্ম আমরা কত পাইছি বলুন তো? ভ্যালু অফ দ্য ফার্মটা কত পাইছি? 20 লাখ। 20 লক্ষ। আমাদের ভ্যালু অফ দ্য ফার্ম বিশ আগেও লক্ষ 20 লাখ ছিল, লভ্যাংশ 1 টাকা করে দেওয়ার পরেও 20 লাখ হয়েছে। তবে ওরা আমাকে বলেছে দ্য পেমেন্ট অফ ডিভিডেন্ড ডাজ নট এফেক্ট দ্য ভ্যালু অফ দ্য ফার্ম। অর্থাৎ ডিভিডেন্ড পেইড এবং নট পেইড বুঝাচ্ছে। কারণ বলছে পেমেন্ট অফ দ্য ডিভিডেন্ড ডাজ নট এফেক্ট দ্য ভ্যালু অফ দ্য ফার্ম। অর্থাৎ পেমেন্টটা দেওয়া না দেওয়াকে ইন্ডিকেট করছে এই জায়গায়, সরাসরি বলে নাই দিলে এবং না দিলে এরকম বলেনি। বাট তারা যেহেতু বলছে দ্য পেমেন্ট অফ ডিভিডেন্ড ডাজ নট এফেক্ট দ্য ভ্যালু অফ দ্য ফার্ম, তার মানে লভ্যাংশ প্রদান কিংবা না প্রদান ভ্যালু অফ দ্য ফার্মে কোনো প্রভাব পড়ে না। আমরা এনাদার আরো একবার ভ্যালু অফ দ্য ফার্ম বের করবো হোয়েন ডিভিডেন্ড ইজ নট পেইড এই কথাটা ব্যবহার করে। এই যে হোয়েন ডিভিডেন্ড ইজ নট পেইড এই কথাটা এখানে আবারও ব্যবহার করা হয়েছে। করার পরে আপনি যখন পি 1টা বের করতে যাবেন, আপনি কি খেয়াল করে দেখেছেন যখন আমরা হোয়েন ডিভিডেন্ড ইজ নট পেইড কথাটা বলেছি, যখনই আমরা নট পেইড কথাটা বলেছি তখন আর লভ্যাংশ শূন্য দিয়েছি। অর্থাৎ এই যে 1 টাকা আমরা আর দেইনি। কারা কারা বুঝছেন? 1 টাকার লভ্যাংশ কিন্তু আমাদের দেয়া হয়নি। মোটামুটি আমরা এই পরিস্থিতিতে এতটুকু পর্যন্ত কাজ আমরা করলাম, আলহামদুলিল্লাহ। তো এখন আপনাদেরকে আমি যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে যে লভ্যাংশ কিন্তু আমি 0 টাকা দিয়েছি। আমি কি আরেকবার দেখাবো? হয়েন ডিভিডেন্ড ইজ পেইড এর মধ্যে আমি লভ্যাংশটা কত দেখিয়েছিলাম আরেকবার দেখাই। এই যে দেখেন, দুইটা জিনিস আমাদের সামনে উপস্থাপন করা আছে। আপনি অফলাইনে বোর্ডে আসলেও আপনাকে দুইটা হয়তো বা বাস্তবে দেখানো পসিবল না। হোয়েন ডিভিডেন্ড ইজ পেইড আমি 1 টাকা দিয়েছি, হোয়েন ডিভিডেন্ড ইজ নট পেইড আমি 0 টাকা দিয়েছি। এই অতটুকু পার্থক্য আপনাকে বুঝতে হবে। আশা করি হোয়েন ডিভিডেন্ড ইজ পেইড এবং নট পেইডে এন্ডিং মার্কেট প্রাইস পার শেয়ারটা ইনশাল্লাহ আপনি বের করতে পারবেন। কি বলেন? পার্থক্য জি ভাইয়া অতটুকু, পারবো। আর কোনো পার্থক্য নাই। জি ভাইয়া পারবো। পার্থক্য আপনাকে বুঝতে হবে যে আমরা শুধু ডি এর মানটা পরিবর্তন হবে ভাইয়া দুই পরিবর্তন জায়গায়। হওয়ার আর কারণে কিছু না। রেজাল্টেও আমাদের ভালো পরিবর্তন আসছে। শুক্রিয়া। জি সেম জিনিসটাতে আমি দেখেন হোয়েন ডিভিডেন্ড ইজ পেইডে এম এর মানটা বের করছি লভ্যাংশ দিয়ে, এবং হোয়েন ডিভিডেন্ড ইজ পেইডে নট পেইডেও আমি এম এর মান বের করছি লভ্যাংশ না দিয়ে। এখানেও কিন্তু আমি আপনাকে দেখাচ্ছি, দেখেন এই যে ডি 1টা এইখানে 1 টাকা দিলাম, এই যে ডি 1টা এখানে আমি 0 টাকা দিলাম। প্রয়োজনে আরো চোখগুলোতে মার্কিং করার জন্য হাইলাইটস ব্যবহার করে দিলাম, এরো চিহ্ন। ক্লিয়ার না ব্যাপারটা? জি ভাই। তারপরে হচ্ছে ভ্যালু অফ দ্য ফার্ম বের করার ক্ষেত্রে
আমি এইভাবেও ভ্যালু অফ দ্য ফার্ম বের করে দেখেছি, আবার হোয়েন ডিভিডেন্ড ইজ নট পেইডও ভ্যালু অফ দ্য ফার্ম বের করেছি। দুই জায়গায় ভ্যালু অফ দ্য ফার্মটা একরকমই মনে হচ্ছে। আপনাদের কি মনে হয়? 20 লাখ 20 লাখ টাকাই হচ্ছে। সো এখন নিচের সমাধানে আমি কতগুলো কথা বলেছি, আপনারা কথাটা যদি একটু বুঝতে পারেন আমার মনে হয় যে ভালো হবে। দেখেন তো কথাটা বুঝতে পারেন কিনা, আমি কি বলেছি বা কি লিখেছি। খুব সুন্দর একটা উপস্থাপন আমি লিখেছি। দোজ হোয়েন ডিভিডেন্ড ইজ পেইড দেন দ্য ভ্যালু অফ দ্য ফার্ম 20 লাখ, and when dividend is not paid then also value of the farm 20 লাখ। মানে যখন আপনার লভ্যাংশ পরিশোধ করেছি তখনও 20 লাখ টাকা, এবং যখন আমরা পরিশোধ করিনি বা দেইনি তখনও 20 লাখ টাকা। Therefore it is proved that under MM assumption the payment of dividend does not affect the value of the farm। বা above the calculation we see that বা it is clear that কি under MM assumption the payment of dividend does not affect the value of the farm। এইভাবেও আপনি বলতে পারেন, অথবা আমি এখানে যেভাবে বলেছি আপনি সেম এই কথাগুলো উপস্থাপন করেন, আপনার জন্য ভালো হবে। তো আপনাদের যাদের ইংরেজিতে দুর্বলতা আছে এই জিনিসগুলোকে কয়েকবার পরে হালকা মেমোরাইজ করে রাখতে হবে। অন্ততপক্ষে কিছু না কিছু তথ্য আপনি তাদের কাছে উপস্থাপন করতে হবে। হ্যাঁ, আপনি যদি চান যে এই জিনিসটা আমি দিব না, প্রথম 2 লাইন না দিলেও পারেন, একদম সহজ 2টা লাইন কেন দিবেন না? ডিভিডেন্ড দিয়ে ভ্যালু অফ দ্য ফার্ম কত, ডিভিডেন্ড না দিয়ে ভ্যালু অফ দ্য ফার্ম কত, একদম সামনাসামনি নিয়ে আসলেন, তারপরে বলে দিলেন দেয়ারফর ইট ইজ প্রুভ দ্যাট আন্ডার MM assumption the payment of dividend does not affect the value of the farm। এই কথাটা স্পষ্ট ভাষায় বলে দিলেন। সেই অঙ্কটা 17 নম্বর অঙ্কটা আপনাদের কাছে যদি মনে হয় আপনারা পারবেন তো জানাবেন, আশা করি। এই সেই অঙ্কটা 17 নম্বর অঙ্কটা আমি যদি বলেন কোশ্চেনটা পড়ে দেব। সেই অঙ্কটা 17 নম্বর অঙ্কটা সেম। আমি প্রয়োজনে একটু মার্কিং করে দেখাচ্ছি। আমাদের কাছে কস্ট অফ ইকুইটি দেয়া আছে, মার্কেট ভ্যালু অফ দা ফার্ম আগে 50%। 34 লাখ, এখন হচ্ছে 25 লাখ টাকা দেয়া আছে। এক এক শেয়ারের দাম আগে 20 টাকা ছিল, ওটা আর্নিং পার শেয়ার হচ্ছে টাকা 25 দেয়া টাকা। আছে। ইনভেস্টমেন্ট আয় 7 লাখ টাকা দেয়া আছে, না কথা বলি। আর্নিংস 3 লাখ টাকা দেয়া আছে। ডিভিডেন্ড এট দ্য এন্ড অফ দ্য ইয়ার আগে 1 টাকা ছিল, এখন 2 টাকার কথা বলেছে। সেম কনসেপ্টটা শো দ্যাট আন্ডার MM assumption দ্য পেমেন্ট অফ ডিভিডেন্ড ডাজ নট এফেক্ট দ্য ভ্যালু অফ দ্য ফার্ম। আশা করি এই 17 নম্বর অঙ্কটা আপনার দখলে। আমরা অঙ্ক না পারার পিছনে, মনে না থাকার পিছনে প্রথম এবং প্রধান কারণ হচ্ছে মেধা কম, এটা না, আমরা প্র্যাকটিস কম করি, এই জন্য অঙ্ক মনে থাকে না। অঙ্ক মনে রাখার জন্য আপনাকে অবভিয়াসলি প্র্যাকটিসে থাকতে হবে, না হলে আপনি মনে রাখতে কষ্ট হবে। আচ্ছা, 18 নম্বর অঙ্কটাতে আপনারা কি কিছু নতুনত্ব দেখতে পাচ্ছেন, না ওই অঙ্কটাকেই একটু প্যারাফ্রেজ করে, দ্যাট মিনস একটু ঘুরিয়ে অন্যরকম ভাবে উপস্থাপন করছে? আমার কাছে মনে হচ্ছে আপনাদেরকে আমি যদি বুঝাই, দেখেন খেয়াল করেন। নাম্বার অফ শেয়ার আজকে স্পষ্ট দেয়া আছে, 3 লক্ষ। মার্কেট প্রাইস পার শেয়ারটাও আগে থেকে দেয়া আছে 100 টাকা। রিটার্ন অন ইনভেস্টমেন্ট 25% দেওয়া আছে। রিটার্ন অন ইনভেস্টমেন্ট কোনটা দেওয়া আছে তাহলে? ভেজালে পড়ে গেছেন নাকি? তাহলে আগে তো ডিভিডেন্ড পে আউট রেশিও দেওয়া আছে কত পার্সেন্ট? 50%। 50%। পিই রেশিও দেওয়া আছে 10 টাইমস, পাইছো? জি জি। ভাইয়া। ইনভেস্টমেন্ট নিড 5 লাখ টাকা দেয়া আছে। তাহলে আগের অঙ্কটার সাথে একটু ব্যতিক্রম ব্যতিক্রম মনে হচ্ছে না ডেটাগুলোকে দেখে? জি। কিরকম ব্যতিক্রম মনে হচ্ছে একটু আপনাদেরকে নিয়ে আলোচনা করি। নাম্বার অফ শেয়ার তো আপনি এন দ্বারা প্রকাশ করবেন, 3 লাখ শেয়ার, এটা তো ক্লিয়ার। মার্কেট প্রাইস পি নট দেয়া আছে 100 টাকা, এটাও তো আপনি ক্লিয়ার। রিটার্ন অন ইনভেস্টমেন্টকে আপনি আর দ্বারা প্রকাশ করেন, ঠিক আছে করেন, অসুবিধা নাই, 25%। ডিভিডেন্ড পে আউট রেশিও ডিপিআর 50%, লভ্যাংশ দিবেন তাও সমস্যা নাই। পিই পি রেশিও দেওয়া রেশিও আছে, 10 টাইম। পিই রেশিও মানে 10 টাইমস। প্রাইস আর্নিং রেশিও দেওয়া আছে, আপনার কি মনে আছে? পিই রেশিও দিয়া 1/, পিই রেশিও দিয়া কে 1 বার ডিভাইডেড করা বাই যায়? পি। জি। 1/, পিই রেশিও দিয়া কে এর মান বার করা যায়, মনে আছে? আগের থিমটাতে প্রথম জি 2টা ভাইয়া। করলে, যদি করে থাকেন আর কি, ভালো প্র্যাকটিস করে থাকলে আপনাদের মনে থাকার কথা।
সো আমরা কে এর মানটা ইচ্ছে করলে এখন বের করে ফেলতে পারি। এদিকে 10 দিয়ে যদি ভাগ দিই 0.10 হবে। তো আশা করি এতটুকু পর্যন্ত আপনার হয়ে গেছে, কে পাইলেন। এখন পরবর্তীতে বলছে ইনভেস্টমেন্ট দেয়া আছে, ইনভেস্টমেন্ট মানে আয়, আয় মানে তুমি না আমি, 50 লাখ টাকা দেয়া আছে। এখন বলো প্রাইস, মার্কেট প্রাইস পার শেয়ার এট দা এন্ড অফ ইয়ার কি পারবা P1 বের করতে? P0 × 1 + K -D1 পারবা? জি ভাইয়া। জি ভাইয়া বলছো? P0 এর মান আছে, কে এর ডি এর মান মান বের আছে, করতে হবে তো। ডি এর মান কি আছে? ডি এর মান বের করতে হবে। এই ডি এর মান বাইর দিয়ে করতে মানবে। গেলে বুঝি। কত বড় দাঙ্গা হাঙ্গামা করা লাগে একটু খেয়াল করে দেখেন, যাদের একটু সাউন্ড আসে তারা একটু কষ্ট করে রাখবেন আর কি, ক্লিয়ার? পরবর্তীতে রেকর্ডগুলো শুনলে ভালো লাগবে না। ওকে, আপনারা রেসপন্স করবেন অবভিয়াসলি, বাট সাউন্ড যাদের আছে তারা একটু নীরব থাকার চেষ্টা করবেন আর কি, পরবর্তীতে আপনারই খারাপ লাগবে রেকর্ডগুলো শুনলে। তো এখানে D1টা কিন্তু নেই। আমরা D1 কিন্তু ওই ডিপিএস রে বলতাম, মনে পড়ে? আর ডিপিএস বের করতাম ইপিএস ইন্টু ডিপিআর, কি মনে নাই? ইপিএস ইন্টু ডিপিআর। তো জি আমাদের ভাইয়া। অঙ্কে তো ইপিএস নাই, ডিপিআর আছে। তো ইপিএস কিভাবে বের করে এটাও বলছিলাম। ইপিএস মানে হচ্ছে আর্নিংস পার শেয়ার। এটা বের করার শেয়ার সূত্র হচ্ছে ফেস ভ্যালু অথবা P0 × R। তা আমাদের ইন্টু অঙ্কে আর। ফেস ভ্যালু জি 100 ভাইয়া। টাকা আছে, আর এর মান কত পার্সেন্ট ছিল? 25%। কেন আর এর মান দিছে বুঝছেন তো এবার? পঁচিশ জি টাকা ভাইয়া। এই 25 টাকার 50% হচ্ছে 12.5 টাকা। একটা স্ক্রিনশট নিয়ে নিন অঙ্ক করার জন্য, সুন্দর করে সাজিয়ে গুজিয়ে অঙ্কটা আপনাকে করতে হবে। একটা স্ক্রিনশট নিয়ে নেন অঙ্কটার জন্য। অলরেডি আমার কাছে আবার ডি ওয়ান এর মানও বাইর হইছে। তাহলে আমি একটা কাজ করি, আমি এরো চিহ্ন দিয়ে মানগুলো হাইলাইটস করে দিই। P0 এর মান এখানে পাবেন, কে এর মানটা এখানে বের করে নিয়ে আসছি, D1 এর মানটা লাস্টে এই জায়গায় বের করছি। আশা করি আর সমস্যা হবে না। P1 প্রথম রিকোয়ারমেন্টটা আশা করি পারবেন, ইনশাল্লাহ। প্রথম রিকোয়ারমেন্টটা আশা করি পারবেন। দ্বিতীয় রিকোয়ারমেন্ট এক্সটার্নাল ফাইন্যান্সিংটা আপনাদের পারতে একটু সমস্যা হইতে পারে। আপনাদের কি এই জায়গাটা ভাইয়া, মনে আছে? এক্সট্রা বলি যে আপনাদের কি, এক্সটার্নাল ফাইন্যান্সিং মানে হচ্ছে ওই যে নিউ শেয়ার বের করার উপরে যেটা ছিল ওইটা। এই তো বুঝে আই রাখি। তার মাইনাস মানে এই আই জায়গাতে আই মাইনাস মাইনাস ই মাইনাস ই ই D1। মাইনাস এনডি। তাহলে আমি সূত্রটা একটু এখানে লিখে দিচ্ছি। সূত্রটা হচ্ছে এক্সটার্নাল ফাইন্যান্সিং, হ্যাঁ, এক্সটার্নাল ফাইন্যান্সিং নাকি? জি ভাইয়া। ওকে, লেখাটা আসতেছে না, আমরা ক্লিক করে দিছিলাম। এক্সটার্নাল ফাইন্যান্সিং আমরা বের করবো ইনশাল্লাহ এখন। তো এক্সটার্নাল ফাইন্যান্সিংটা যদি আমরা করি, আসছে আলহামদুলিল্লাহ। এক্সটার্নাল ফাইন্যান্সিং এর সূত্র হচ্ছে এক্সটার্নাল ফাইন্যান্সিং করব আমরা। অতিরিক্ত যে সংগ্রহটা করব, বহির যে দায়টা বা এক্সটার্নাল বহির আলাদা আর কি, বাহিরের ফাইন্যান্সিংটা, বাহির থেকে যে ফাইন্যান্সিংটা করব সেটা বের করব হচ্ছে আই মাইনাস ই নাকি -ND1। পারবেন এক্সটার্নাল ফাইন্যান্সিংটা জি। করার ক্ষেত্রে? এখন আমাদেরকে ই বের করতে হবে। এই আমাদের কাছে অলরেডি আছে ভাইয়া, 25 টাকা। আই এর মান আমাদের কাছে আছে, ই এর মানও আমাদের কাছে আছে 25 টাকা, এন এর মান আমাদের কাছে আছে 3 লাখ, D1 এর মান আমাদের কাছে আছে 12.5। ফার্স্ট জিনিসটা বলে দিয়ে লাইছি লাস্টের, এই ফার্স্ট জিনিসটা হবে না, স্ক্রিনশট লাগান। এরপরে লাস্ট নাম্বার অফ নিউ শেয়ার ইস্যুড কি পারবা? শুধু কি দিয়া ভাগ দিবা? P1 দিয়া ভাগ দিবা, নিউ শেয়ার ইস্যুড হয়ে যাবে। তো আশা করি 18 নম্বর অঙ্কটাও আপনাদের দখলে, আলহামদুলিল্লাহ। বেশি সময় লাগেনি কিন্তু, কয়েকটা অঙ্ক আমরা করে ফেলেছি, শুক্রিয়া। তো আশা করি 18 নম্বর অঙ্কটাও আপনারা ইনশাল্লাহ পারবেন। 19 নম্বর অঙ্কটা সেম অঙ্ক, সেম জিনিস, বাট উপস্থাপন ভিন্ন। 19 নম্বর অঙ্কটার সেম অঙ্ক সেম জিনিস, বাট উপস্থাপনটা ভিন্ন। আমি প্রশ্ন পড়ে দিব আপনাদেরকে। কিয়া মোটরস হ্যাজ অ্যান ইনভেস্টমেন্ট অফ টাকা 20 কোটি ইনভেস্টমেন্ট আছে।
শেয়ার সংখ্যা দেওয়া আছে 20 লাখ ইকুইটি শেয়ার। প্রতিটা শেয়ারের দাম কত কিভাবে বের করবেন? 20 কোটিরে 20 লাখ দিয়ে ভাগ দিলে প্রতি শেয়ারের দাম বাড়িব। দ্য ফেস ভ্যালু অফ দ্য কমন স্টক দেওয়াই আছে 100 টাকা, সময় ব্যয় করতে হবে না। কস্ট অফ ক্যাপিটাল বা কে এর মান দেয়া আছে 12%। ইনভেস্টমেন্ট অপরচুনিটি বিনিয়োগ দেওয়া আছে 20 কোটি টাকা, আয়ের মান। ইনভেস্টমেন্ট দেওয়া আছে 20 কোটি টাকা, আয়ের মান। মেক আ প্রফিট, ওই যে আর্নিংস, প্রফিট দেওয়া আছে 8 কোটি টাকা। দ্য কোম্পানি লাস্ট ইয়ার পেড 10 টাকা অ্যাজ ডিভিডেন্ড অফ ইটস শেয়ার হোল্ডার। অফ ইটস শেয়ার হোল্ডারের লাস্ট ইয়ারে আমরা লভ্যাংশ দিয়েছি কয় টাকা? 10 টাকা লভ্যাংশ দিয়েছি। আমার মনে হয় আগের অঙ্কটাই। ক্যালকুলেট দ্য ফলোইং ভ্যালুস অ্যাকর্ডিং টু এমএম অ্যাপ্রোচ, এই যে মডিগ্লিয়ারিয়ান মিলার অ্যাপ্রোচ ব্যবহার করবেন। হোয়াট উইল বি দ্য মার্কেট প্রাইস অফ দ্য শেয়ার এট দ্য ইয়ার ইন P1 বের করবেন। আগে কথাটা বুঝালো, এটা P1 বের করবেন। দ্বিতীয়ত হাউ মেনি শেয়ার্স মাস্ট বি ইস্যুড ফর ফাইন্যান্সিং, এটা হচ্ছে এম এর মান বের করবেন। লাস্ট বলছে বের যে করবেন হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ দ্য ফার্ম, ভ্যালু অফ দ্য ফার্মও বের করবেন। ভালো কথা। কেমনে বের করবেন? হোয়েন ডিভিডেন্ড ইজ পেইড, হোয়েন ডিভিডেন্ড ইজ নট পেইড। ডিবিটিস হোয়েন নট ডিভিডেন্ড ইজ পেড। পেইড আর নট পেইড বের করতে গেলে P1 কয়বার বার করতে হবে? 2বার। দুইবার, এম দুইবার। দুইবার, একবার পেইড, বি একবার দুইবার। নট পেইড দিয়ে। সুতরাং আপনি মার্কেট প্রাইস পার শেয়ারও পেইড নট পেইড দিয়ে বের করবেন, নিউ শেয়ার অন পেইড নট পেইড দিয়ে বের করবেন, আর ভ্যালু অফ দ্য ফার্মও পেইড নট পেইড দিয়ে বের করবেন। কিন্তু এ আর বি এর ভিতরে কিন্তু ওইরকম ভাবে বলে নাই যে ডিভিডেন্ড দিয়ে এবং না দিয়া, কিন্তু ওই যে ভ্যালু অফ দ্য ফার্ম বের করতে গেলে অবশ্যই একবার পেইড একবার নট পেইড দিয়ে আপনাকে অঙ্কটা করতে হবে। আর আমি এই 19 নম্বর অঙ্কটা সমাধান করে দিয়েছি, আপনারা একটু চেক দিতে পারবেন নিজেরা যদি ভুলে যান আর কি, ইনশাল্লাহ। সেম আর নাই। আলহামদুলিল্লাহ আমরা আজকে 19 পর্যন্ত আমরা অঙ্কগুলো দেখলাম। শুক্রিয়া। কত থেকে 19 পর্যন্ত দেখলাম আমরা আজকে? 16 থেকে নাকি? 16 থেকে 19। হ্যাঁ, 16 থেকে। ভাইয়া কষ্ট করে 18 নম্বর অঙ্কটা যদি আরেকটু টাচ দিয়ে দিতেন, এটা তো আমার একটু কনফিউশন। কোনো কনফিউশন নেই, আপনারা 18 নম্বর অঙ্কটাতে পুরো ডেটাটাই আমি এখানে নিয়ে আসছি, কোথাও কনফিউশন থাকলে এখন বলেন। ভাইয়া এই যে ই এর মানটা আমি যখন ওই যে এক্সটার্নাল ফাইন্যান্সিং বের করব, ই এর মানটা আমি কত দিব? এর মানটা এই যে তখন আমরা 25। 100 আর 25 টাকা করে হলো প্রতি শেয়ারে, শেয়ার সংখ্যা আছে 3 লাখ, গুণ দিবেন হ্যাঁ। 25 টাকা ও দিয়ে। এইটাই, এটার জন্যই টোটাল আর্নিংসটা শেয়ার সংখ্যা বসাবেন দিয়ে গুণ আপনি। দিতে হবে। হ্যাঁ, শেয়ার জি সংখ্যা ভাইয়া। দিয়ে গুণ দিবেন, সুন্দর। টোটাল 3 আর্নিংসটা। নাম্বার রিকোয়ারমেন্ট একটু বলেন। 3 নাম্বার নাম্বার অফ নিউ রিকোয়ারমেন্ট একটু শেয়ার আগে ইস্যু। বলেন। তুমি নাই ক্লাসে, ক্লাসে থাকলে তোমাকে ভালো বোঝানো যাইতো। নাম্বার অফ এম এর নিউ শেয়ার এম ইস্যু এর এম ওই এর যে সূত্রটা, উপরে এক্সটার্নাল এম এর ফাইন্যান্সিং। সূত্রটা, এম এর জি ভাইয়া। এম এর সূত্রটা কি তোমার মনে আছে? নিচে P1, উপরে আই মাইনাস। ই মাইনাস ND1 ব্র্যাকেট দিতে হবে। আমরা চাইলে ওই যে বি এর মানটাও দিয়ে দিতে পারি, ওই যে তাইলে এক্সটার্নাল আমরা 2 নাম্বার ফাইন্যান্সিং যেটা। এক্সটার্নাল ফাইন্যান্সিং কে P1 দ্বারা ভাগ দিতে পারি। তো ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই থাকুক। এই চ্যাপ্টারের জন্য বাড়ির কাজ থাকবে শুরু থেকে 19 পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়া। ভাইয়া।